ড্রয়ি বা যা থাকে চেকটা দিয়েছে এবং এটা পেমেন্ট যোগ্য। তো কি হচ্ছে, সো এখানে ব্যাংক কিন্তু হোল্ডার ইন ডিউ কোর্স। ব্যাংক কিন্তু এখানে দুইটা পার্টির মধ্যে কোনো সময়, একজন হচ্ছে হোল্ডার আর একজন কি ইস্যু করছে চেকটা। তো ব্যাংক এখানে ক্লিয়ারিং এর দায়িত্ব পালন করছে। এখন যদি সেফার ইফ, তার মানে কি, সে ব্যাংককে টাকাটা দিয়ে দিল। কাকে দিয়ে দিল? মেরিকে টাকাটা দিয়ে দিল, মেরি ব্যাংকে প্লেস করলো। ইফ জন লেটার ডিসকভার দ্য চেক ওয়াজ ফ্রডুলেন্ট, হি মাইট হ্যাভ এ ক্লেম এগেনস্ট মেরি। পরে যে জন দেখলো, যেহেতু জন চেকটা দিয়েছে, পরে দেখলো সে যে কাজের এগেনস্টে চেকটা দিয়েছিল সেই কাজটা সে আমার সাথে ফ্রড করেছে অথবা অ্যাজ পার কন্ট্রাক্ট অনুসারে হয় নাই। তাহলে কি হবে? সে কিন্তু ব্যাংকের এগেনস্টে কোনো সু করতে পারবে না, ব্যাংকের এগেনস্টে কিন্তু কোনো লিগাল অ্যাকশন নিতে পারবে না। সে করতে পারবে কাকে? যে চেক দিয়েছে তাকে তাকে সু করতে পারবে না। সো এখানে হোল্ডার ইন ডিউ কোর্স বলতে বোঝা হচ্ছে যে হচ্ছে সরল বিশ্বাসে এবং শুধু ভ্যালু ফর মানি এবং উইদাউট লিগাল নোটিসে যদি কেউ পেয়ে থাকে এই টেম্পোরারি পিরিয়ডের জন্য, এবং টোটাল প্রসিডিউরটা মেনটেন করে যে নিচ্ছে, তাকে বলা হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স। সো হোল্ডার হচ্ছে যে কেউ হতে পারে, যার কাছে চেকটা থাকবে সেই হোল্ডার। আর হোল্ডার ডিউ কোর্স হচ্ছে যে ইন গুড ফেথ ফর ভ্যালু আর উইদাউট নোটিসে যদি কেউ এটা গ্রহণ করে, তাহলে সে হবে হোল্ডার ইন ডিউ কোর্স। সো ব্যাপারটা কি বোঝা গেছে এখন? আপনাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কে একজন রিপিট করবেন, কেন রেসপন্স করবেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আরেকবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আপনি হোল্ডার ইন ডিউ কোর্সটা কি এখনো বোঝাতে আছে, অস্পষ্টতা আছে, মানে অ্যাম্বিগুইটি আছে? স্যার আরেকবার বললে একটু ভালো হতো। আচ্ছা, আমি তাহলে একেবারে আরো একদম সহজ করে বলি। আমরা কি করি, আপনি একদম ফরগেট দা বুক ল্যাঙ্গুয়েজ। আমরা একজন কি হচ্ছে, ধরেন একটা প্রোডাক্ট ডেলিভারি করলো একটা কোম্পানি একটা কোম্পানিকে। সো প্রোডাক্ট ডেলিভারি এগেনস্টে সে তোকে চেক দিল, পেমেন্ট করলো। তো সে পেমেন্ট পাওয়ার পরে সে কি হলো, যখন সে চেকটা পাইলো সে এখন সে হোল্ডার হলো। হোল্ডার করে জি সে কি করবে? সে ব্যাংকে যে টাকাটা উইথড্র করে নিবে, তাই না, ক্লিয়ার করে নিবে। জি হোল্ডার কি করে? ব্যাংকে চেকটা দেয়, চেকটা আহ, ওই অ্যাকাউন্টের মধ্যে ক্লিয়ার হয়ে তাকে পেমেন্ট গুলো করে দেয়। এটা হচ্ছে কি ব্যাংকের, ব্যাংকের লাইবিলিটি, মানে ব্যাংকের হচ্ছে রেসপন্সিবিলিটি। সে ক্লিয়ারিং এর দায়িত্বটা পালন করে, সে কি করে হোল্ডারকে টাকাটা দিয়ে দিল। সো দেখেন, আমাদের যে হোল্ডার সে কিন্তু ব্যাংকে দিল, ব্যাংক কিন্তু এখানে কোনো পার্টি না, কিন্তু ডিরেক্ট কোনো পার্টি না। বাট ক্লিয়ারিং এর জন্য কিন্তু আমাদের ব্যাংকের কোনো কাছে কিন্তু যেতে হচ্ছে, কারণ ব্যাংকিং চ্যানেল নিলে আমাদের পেমেন্টটা হচ্ছে। যার কাছে আমি চেকটা দিলাম সে কি করলো, চেকটা একেবারে গুফেতে নিয়েছে যে এখানে কোনো ফ্রডুলেন্ট কিছু নাই। যে ইস্যু করছে সে মানে এগ্রিমেন্টের এগেনস্টে ইস্যু করছে এবং এই টাকা পাবে বলে তাকে ইস্যুটা করছে। সে গুড ফেতে টাকাটা নিব এবং সেই চেকের এগেনস্ট একটা ভ্যালু থাকবে। এবং আমরা যখন চেক দিই ব্যাংকে, তখন কি কোনো নোটিশ দিই? কিছুই দিই না, সাধারণত একটা ডিপোজিট স্লিপ দিয়ে বা সরাসরি চেক দিয়ে আমরা কি করি, যদি বেয়ারার চেক হয় আমরা সরাসরি পেছনে দুটো সিগনেচার করে টাকাটা উঠাই নিই। তো ব্যাংক কি করে, একেবারে অন গুড ফেথ সে টাকাটা তার কাছ থেকে পেয়ে একটা কনফার্মেশন নিয়ে টাকাটা ক্লিয়ার করে নেয়। এই যে অথবা যদি ক্লিয়ারিং চেক হয়, তাহলে একটা ডিপোজিট স্লিপ দিয়ে আপনি ব্যাংকে জমা দেন। ব্যাংক কি করে, সেটা ক্লিয়ারিং হাউসে পাঠায়, ক্লিয়ারিং হাউস পাঠায় ক্লিয়ার হয়ে তার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়। তো যদি সাবসিকুয়েন্টলি করে এই যে সাময়িক সময়ের জন্য সে হোল্ড করতেছে টাকা পেমেন্টের জন্য, এই হোল্ড পিরিয়ড টাকা বলা হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স, যে এই কাজটা করতেছে। এই দুটার মধ্যে সে কোনো স্যার পার্টি নেই, সে আগে সরল বিশ্বাসে চেকটা নিচ্ছে, সে শুধু ক্লিয়ারিং এর দায়িত্বটাই পালন করতেছে বা পেমেন্টের দায়িত্বটাই পালন করতেছে। ক্লিয়ার এখন? জি স্যার ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। তার মানে এখানে হোল্ডার আর হোল্ডার ডিকোর্সটার মধ্যে হোল্ডার হচ্ছে যে কেউ হতে পারে, যেই হোল্ড করবে। আর যে টেম্পোরারি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে। এখন যদি চেক যদি ডিজনার হয় বা কোনো কোনো ফ্রুডলেন্ট হয়, ডিজনার বলতেছি, সেকে যদি কোনো ইনিশিয়াল কন্ট্রাক্টে কোনো যদি মানে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয়, তাহলে আমরা কি ব্যাংকের এগেনস্টে কোনো কেস করি? আমার যে ইস্যু করছে চেকটা তাকে আমি কি চেক ইয়ে করি, আমি ব্যাংকে কিন্তু কোনোভাবে আমরা লাইবেল করি না, কারণ সে একটা প্রসিডিউর ফলো করে কিন্তু চেকটা হোল্ড করছে।
জি তো আশা করি এখন বুঝছেন আপনারা। এখন হচ্ছে যে আমরা নেগোশিয়েশন অনেক কিছু পড়েছি। এখন আমরা বললাম যে যেহেতু চেক বা প্রমিসরি নোট বা বিল অফ এক্সচেঞ্জ যেটাই দিচ্ছে, এটা কিভাবে আমরা এই লাইব্রেরি থেকে ডিসচার্জ করি আর কি। হ্যাঁ, তো এখানে বেশ কিছু way আছে যার মাধ্যমে আমরা এই লাইবিলিটি গুলো ডিসচার্জ করতে পারি। A negotiation instrument is said to be discharged when all of the rights of action on it are extinguished. It may be of two types: একটা discharge of the right of parties to it and discharge of the instrument itself. আমরা হচ্ছে যে ডিসচার্জ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে যদি তার রাইট যেটা আছে সেটা, পার্টি যে রাইট আছে সেটা ডিসচার্জ করে দিতে পারি, আর ইনস্ট্রুমেন্টটাও আমি ডিসচার্জ করে দিতে পারি বাই পেমেন্ট। সো একদম সহজ বিষয় হচ্ছে যে আমাদের এই যে বিল অফ এক্সচেঞ্জটা হচ্ছে সবগুলোই কিন্তু একটা কি হচ্ছে, একটা পেমেন্ট কমিটমেন্ট হচ্ছে, তাই না? তো যদি আমি ডিসচার্জ করতে চাই, সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে যে যখন এটা ম্যাচুরিটি হবে বা যখন পেমেন্ট পিরিয়ডটা হবে, তখন যদি আমি একদম পেমেন্ট করে দিই, পেমেন্ট ইন ডিউ কোর্স যদি করে দিই, তাহলে কিন্তু আমার কিন্তু লাইবিলিটি ডিসচার্জ হয়ে যাচ্ছে। সো প্রথমটা হচ্ছে পেমেন্ট ইন ডিউ, ইন অর্ডার দ্যাট এ পেমেন্ট মে অপারেট অ্যাজ অ্যান পেমেন্ট ইন ডিউ কোর্স, ইট ইজ নেসেসারি দ্যাট পেমেন্ট ইজ মেড টু এ পার্সন ইজ পজিশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আমরা কাকে করছি? কারণ যে হোল্ডার থাকে, যে হোল্ড করে আছে, দেওয়া যে পজিশন নিয়ে তাকে পেমেন্ট করতে পারি। তারপর ইন অ্যাকর্ডেন্স অফ দ্য অ্যাপারেন্ট টেনর অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এবং যে টেনর দিয়ে কথা বলা আছে, যদি আমার বিল অফ এক্সচেঞ্জ হয় তাহলে ডেফিনেটলি একটা টেনর থাকে। আর চেকের ক্ষেত্রে সাধারণত সাথে সাথে যদি আমরা ডিফার্ড চেক না দিয়ে থাকি, পোস্ট ডেটেড চেক না দিয়ে থাকি, তাহলে সাথে সাথে সে পেমেন্ট আমার করে ফেলতেছে। থার্ড বলছে দ্যাট ওয়াজ পেড ইন গুড ফেইথ উইদাউট সাসপেক্টিং দ্যাট দ্য পার্সন ইন পজিশন ইজ নট এন্টাইটেলড টু পেমেন্ট। সো যদি, এবং এই পেমেন্টটা যদি গুড ফেথে হয়ে থাকে, পেমেন্ট ইজ মেড উইদাউট নেগলিগেন্স, এবং এই যদি না হয়ে থাকে, নেগলিগেন্সে না হয়ে থাকে, তাহলে চারটার ক্ষেত্রে কি বলতেছি, আমাদের পেমেন্ট ইন ডিউ কোর্স হিসেবে আমরা বলতে পারছি। তারপরে সেকেন্ড যেটা বলতেছে যে আনকন্ডিশনাল রিনাউন্সিয়েশন অর রিলিজ অফ দ্য রাইটস অফ দ্য হোল্ডার এগেনস্ট দ্য একসেপ্টর। সো যদি আনকন্ডিশনাল রিনাউন্সিয়েশন, রিনাউন্সিয়েশন মানে হচ্ছে ত্যাগ করা বা রিলিজ করে দেওয়ার কারে, হ্যাঁ, অর রিলিজ অফ দ্য রাইট অফ দ্য হোল্ডার। When a holder of a bill at or after maturity absolutely unconditionally renounce his right against the acceptor, the bill is discharged. So কি হচ্ছে আমাদের যখন বিলের ক্ষেত্রে, তো সাধারণত আমরা বলতেছি যে এটা ডেফিনেটলি একটা টাইম পিরিয়ড থাকে, আইদার অ্যাট ম্যাচুরিটি অর 30-60 যেটা বলতেছে। সেই সময়ের পরে যদি তাকে আমি পেমেন্ট করে দিই, রিলিজ করে দিই, পেমেন্ট গুলো করে দিই, আপনারা যখন ব্যাংকে যান তখন ওই যে বিল অফ এক্সচেঞ্জ যখন আসে, তখন দেখবেন যে আপনার ফরেন এলসি হোক লোকাল এলসির ক্ষেত্রে একটা বিল অফ এক্সচেঞ্জ কিন্তু আপনার সাবমিট করে। এখানে পেমেন্ট পিরিয়ডটা দেওয়া থাকে অ্যাজ পার এলসি টার্মস পেমেন্ট, যে ক্লজটা থাকে যে এটা কতদিন পর পেমেন্ট করতে হবে, অ্যাট সাইট নাকি ডিফার্ড, সেটা বলে দেবে। তো সেই কন্ডিশনে যখন সে আমার পেমেন্টের জন্য ডকুমেন্টটা সাবমিট করতেছে বিল অফ এক্সচেঞ্জটা, এবং ওই টার্মস অফ কন্ডিশন যেটা লেখা আছে বিল অফ এক্সচেঞ্জে সেই অনুসারে কিন্তু আমার পেমেন্ট করে দিয়েছে। সো আনকন্ডিশনাল রিলিজ যদি করে দিয়ে আমি পেমেন্ট গুলো করে দিই ব্যাংকের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমার এটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, তাই না, লাইবিলিটি ডিসচার্জ হয়ে যাচ্ছে। এরপরে একটা হতে পারে আমি ডিসচার্জ লাইবিলিটি কেউ যদি কোনো ক্যান্সেলেশন করি। Another mode of discharge instrument by the holder or by his agent is by cancellation. আমি এই এই চেকটা বা এই প্রমিসরি নোট বা বিল অফ এক্সচেঞ্জটা কি করতে, আমি ক্যান্সেল করতে পারি বা স্টপ পেমেন্ট করতে পারি। আমরা অনেক সময় করি না যে চেকটা একজনকে ইস্যু করছি, বাট কোনো একটা কারণে আমি ব্যাংকে ফোন করে বা লিখিতভাবে ফোন করে, না হলে অনেক সময় ফোন করে বলা যায়, এখন তো ব্যাংকিং ফোন ব্যাংকিং এর মাধ্যমে আপনি আপনার রেজিস্টার্ড বা নাম্বার দিয়ে ফোন করে আপনি স্টপ করতে পারবেন। অথবা আপনি ব্যাংকে যে একটা চিঠি দিলেন যে এই পার্টিকুলার এই চেকটাকে আপনি স্টপ পেমেন্ট করেন বা ক্যান্সেল করেন, তাহলে কিন্তু আপনি আপনার গ্রাউন্ড দিয়ে কিন্তু ডিসচার্জ করতে পারেন। তখন এই চেকটা বা এই বিল অফ এক্সচেঞ্জের পেমেন্টটা তখন আপনার কাছে আর ইফেক্টিভ থাকলো না। এরপরে 4 নম্বর বলছে ম্যাটেরিয়াল অল্টারেশন যদি করা হয়। আমাদের আমাদের এগ্রিমেন্টে যখন
বোথ পার্টি এগ্রিমেন্ট করে, তখন টার্মস অফ দা এগ্রিমেন্টে যদি কোনো ম্যাটেরিয়াল অল্টারেশন হয়, ম্যাটেরিয়াল অল্টারেশন হচ্ছে যেমন আপনি এগ্রিমেন্ট করছেন যে 30 ডেজ, এখন সেটা পেমেন্ট হয়ে গেছে 60 ডেজে, অথবা আপনি আগে যে এগ্রিমেন্ট করছেন সেটা রিভাইজ করে নতুন আরেকটা এগ্রিমেন্ট করছেন যে পেমেন্টটা আপনি বাড়াই নিয়েছেন বা শর্টেন করছেন, বা ভ্যালু বেড়ে গেছে, আপনি আগে করছিলেন 5 কোটি টাকার ভ্যালু, এখন সেটা বাড়াই নিয়ে অ্যামেন্ডমেন্ট করে আপনি 10 লক্ষ টাকা যখন ভ্যালু করতেছেন, তখন আগের যে ভ্যালুটা ছিল 5 লক্ষ টাকার যে এগ্রিমেন্টটা, সেটা কিন্তু আপনার স্টপ হয়ে গেল। তখন নতুন যে আপনি এগ্রিমেন্টটা করলেন সেই এগ্রিমেন্টটা তখন বলবৎ হয়ে গেল। সো এই ধরনের কোনো ক্লজে যদি ম্যাটেরিয়াল অল্টারেশন করেন, তাহলে আগের যে বিল অফ এক্সচেঞ্জ বা যেটা ছিল ইনিশিয়াল যেটা আহ, তৈরি করেছিল, সেটা কিন্তু আপনার ডিসচার্জ হয়ে যাচ্ছে, আর নতুন এগ্রিমেন্ট আপনার তখন বলবৎ হয়ে যাচ্ছে। 6 বলতেছে when the instrument is held by the acceptor in his own right at or after maturity। এখন ইনস্ট্রুমেন্ট কি অবশ্যই বোথ পার্টির হতে হবে, এবং এটা কিন্তু একসেপ্টর দ্বারা একসেপ্টেড হতে হবে। এখন যদি ইনস্ট্রুমেন্টটা যদি যে একসেপ্টর তার কাছেই রেখে দেয়, নিজের কাছে রেখে, অল রাইটস অফ অ্যাকশন অন ইট আর এক্সটিংগুইশড, ইন সাচ কেসেস it is necessary that a bill must be come to the acceptor after payment at or after maturity in his own right and not as executor trustee। তো এখানে বলছো যে যদি সে একসেপ্টর কাছে আসলো, একসেপ্টর কি হলো, ম্যাচুরিটি বা তার কাছে রেখে দিল, সেক্ষেত্রে দিল না, হ্যাঁ, ওই টাইমের আগেই দিল না, তাহলে কিন্তু এটা কিন্তু আমার টাইম তো এক্সপায়ার্ড করে গেল। যদি টাইম এক্সপায়ার্ড করে হয়ে যায় তাহলে কিন্তু এটা আর বলবৎ থাকছে না। তারপরে ইফ দ্য হোল্ডার অ্যালাউস দ্য ড্রয়িং মোর দ্যান 48 আওয়ার্স এক্সক্লুসিভ পাবলিক হলিডে, এখানে একটা টাইম ফ্রেমের কথা বলা হচ্ছে যে 48 আওয়ার্স এর মধ্যে আমাদের একসেপ্টেন্স দিতে হবে। হ্যাঁ, যদি ড্রই যে আছে তার কাছে যদি 48 আওয়ার্স এর বেশি থাকে, বাস এক্সক্লুসিভ বা পাবলিক হলিডে বাদে ওয়ার্কিং ডে হিসেবে আপনাদের 48 আওয়ার্স এর মধ্যে আপনাকে একসেপ্টেন্স দিয়ে দিতে হবে। কোয়ালিফাইড or লিমিটেড এক্সেপ্টেন্স, যদি আমরা বলেছিলাম যে qualified হতে হবে এক্সেপ্টেন্সটা অবশ্যই, হ্যাঁ, যদি কোনো শর্ত সাপেক্ষ বা ইয়ে হয় তাহলে সেটা সেই এক্সেপ্টেন্সটা। কারোর একটু মিউট করবেন যদি কারো কথা শোনা যাচ্ছে। কোয়ালিফাইড আর লিমিটেড এক্সেপ্টেন্স, আমরা কোয়ালিফাইড ওপিনিয়ন আমরা অডিটরের ক্ষেত্রে দেখতাম কোয়ালিফাইড ওপিনিয়ন দেয়, এখানেও ঠিক সেম ভাবে কোয়ালিফাইড বলতে হচ্ছে যে একাত্তর সবগুলো টার্মস এন্ড কন্ডিশন ঠিক আছে, একটা বা দুইটা জায়গায় তার ডিসক্রিপেন্সি আছে। আনকোয়ালিফাইড বলতে যদি সমস্ত টার্মস এন্ড কন্ডিশন যদি ঠিক থাকে, অ্যাজ পার ল থাকে, তাহলে সেটা আনকোয়ালিফাইড এক্সেপ্টেন্স। If the holder of a bill of exchange acquires in a qualified acceptance, all previous parties whose consent is not obtained of such acceptance are discharged। এবং বলতেছে যে যদি qualified acceptance হয় and whose consent is not obtained of such here, so আমাদের কোনো কিছু acceptance দেওয়ার সময় সেটা কি বলতে হবে, সেটা অবশ্যই আনকোয়ালিফাইড হতে হবে। কোয়ালিফাইড কিন্তু যে হোল্ডার আছে, হ্যাঁ, তার কনসেন্ট নেওয়া হয়নি, যে এখানে ইস্যু করছে তার কিন্তু ইস্যু মানে কনসেন্ট নেওয়া নেই। এই যে তার কনসেন্ট না নিয়ে আমি কোনো ক্লজ চেঞ্জ করলাম, কোনো একটা টার্মস চেঞ্জ করলাম, তাহলে কিন্তু সেটা আমাদের ডিসচার্জ হয়ে যাবে এখানে। 8 বলতেছে ড্যামেজ কজ টু দ্য ড্রয়ার অফ এ চেক বাই দ্য হোল্ডার বাই নট প্রেজেন্টিং ইট উইথ এ রিজনেবল টাইম আফটার ইস্যু। সো আমরা জানি যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা অবশ্যই একটা ম্যাচুরিটি ডেট থাকবে এবং টাইম ফ্রেম থাকবে। যেমন আমরা দেখি যে চেকের ক্ষেত্রে কি, চেকের ডেট থেকে অবশ্যই 6 মাসের ক্ষেত্রে 6 মাসের মধ্যে ব্যাংকে প্রেজেন্ট করতে হবে। এখন 6 মাসের পরে যদি আমি ব্যাংকে প্রেজেন্ট করেন, তাহলে এটা কি বলি আমরা, এটা আমরা ব্যাংকিং ভাষায় বলি যে আমরা বলি তামাদি চেক বা বাসি চেক বলি, এটা সো 6 মাসের পরে এটা আর হচ্ছে আমার effective থাকবে, ঠিক আছে। সবগুলো ক্ষেত্রে আমার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অবশ্যই আমাদের নির্দিষ্ট যে টাইম ফ্রেম থাকবে সেই টাইম ফ্রেমের মধ্যে অবশ্যই আমাদেরকে জমা দিয়ে সেটা ক্যাশ করে ফেলতে হবে।
সো এই 8টা ক্লজের ক্ষেত্রে বলছে আইনে যে এই 8টা ভাবে আমি আমার ডিসচার্জ লাইব্রেরিটা ডিসচার্জ করতে পারি। সো এখানে কারোর কোনো কোয়ারি বা ইয়ে আছে কিনা? এরপরে আমরা যে চ্যাপ্টারে যাচ্ছি হচ্ছে ডিজনার। হ্যাঁ, আমরা ডিজনার কথাটা খুব শুনতে পাই যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি, তখন আমরা ডিজনারের কথাটা অনেক বেশি শুনতে পাই। আব্দুল মমিন সাহেব কেউ আছেন? আপনি তো মিউট করেন তো প্লিজ, আপনার ইয়ে আসতেছে। আপনি কি আমার শুনতে পাচ্ছেন ক্লাসে? তো উনি হয়তো জয়েন করে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, উনি ক্লাসও করছেন না, আবার যারা ক্লাস করতেছে তাদেরকে আবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ডিজনারের ক্ষেত্রে আমরা এখন যেটা করি যে আপনারা প্রায় সময় শুনেন যে ডিজনারের অনেকে ডিজনার চেকের মাধ্যমে অনেকে জেল হচ্ছে, জরিমানা হচ্ছে, বা তাকে ফাইন করা হচ্ছে। হ্যাঁ, সো কর্পোরেট লাইফে ডিজনারটা খুব সিরিয়াসলি দেখা হয়। এই যে ডিজনার চেকের যে মামলাগুলো করা হয় সেটা কিসের আন্ডারে? তখন কিন্তু আমরা যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যে 1881 সালে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আছে, এই অ্যাক্টের আন্ডারেই কিন্তু তাদেরকে এগেনস্টে আমরা সু করি, তাই না? যে আপনার এই কন্ডিশন ছিল, এই এইখানে লিগালি কথা বলা হয়েছিল যে ডিজনার করছেন, সুতরাং আপনাকে এগেনস্টে মানে সু করা হয়েছে। সো ডিফাইন the notice of dishonor. Dishonor notice purpose according to section 91, a bill of exchange is said to be dishonored by non-acceptance when the drawee makes default. A bill of exchange is said to be dishonored by non-acceptance. Non-acceptance when the drawee makes default in acceptance upon the duty required to accept the bill. So যদি আমি একটা বিল তৈরি করলাম আর ডিউ ডেটে আমি তাকে প্রেজেন্টও করলাম, সে যদি একসেপ্টেন্স না করে, মানে একসেপ্টেন্স যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তো কিন্তু বিলটা ইফেক্টিভ হবে না, লিগালি ইফেক্টিভ হবে না, তাকে কিন্তু একসেপ্ট করতে হবে। যদি সে ডিউ ডেটের মধ্যে যদি সে একসেপ্টেন্স না করে তাহলে সে কিন্তু বিলটা আমার ডিজনার হয়ে যাবে। When the presenter is excused and the bill is not accepted, এবং প্রেজেন্টমেন্ট যে আমি প্রেজেন্টটা যেটা করলাম সেটা এক্সকিউজ করা হলো এবং বিলটা একসেপ্ট করা হলো না। 3 যেটা আসছে, 3 উপরে উঠে গেছে, হোয়াট দ্য ড্র ইজ ইনকম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। আমরা জানি যে ইনকম্পিটেন্ট টু কন্ট্রাক্ট বলতে যেমন হচ্ছে যে তার যদি বয়স 18 ইয়ার্স না হয়, বা সে যদি ইনসলভেন্ট হয়, অথবা সে যদি ইনকম্পিটেন্ট হয়, তাহলে কিন্তু যে পাগল টাগল হয় যদি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই কন্ট্রাক্টে সাইন করতে পারবে না। হ্যাঁ, when the acceptance is qualified, আমরা বলতাম যদি acceptance যদি qualified হয়, আমি যখন কোনো acceptance দিব it must be unconditional and unqualified, যে আমি একেবারে all clause of the terms of the condition I must agree and I must accept it, and at the date of maturity I must pay as per terms of the condition of the bill of exchange যেটা আছে। হ্যাঁ, শুধু এইটাকে আমাকে ফলো করতে হবে। যদি আমি সেটা কমপ্লায়েন্ট না করে থাকি তাহলে সেটা হচ্ছে কি ডিজনার। সো এখানে আহ, যেটা বলতেছে যে আইডেন্টিফাই হোম আর টু হোম নোটিশ শুড বি গিভেন। আমরা কাকে নোটিশ দেব, এটা একটা ব্যাপার, যে আইডেন্টিফাই টু বাই হোম আর টু হোম নোটিশ শুড বি গিভেন। যখন ডিজনারটা হচ্ছে, কাকে আমরা নোটিশটা দিব সেটা একটা বড় ফ্যাক্টর। সো when a promissory note or bill of exchange is denied by non-acceptance or non-payment, দুটোই হতে পারে। ডিজনারটা আমার নন অ্যাকসেপ্টেন্স হতে পারে, যদি আমি অ্যাকসেপ্টেন্স না দিই সেক্ষেত্রে আমার ডিজনার হবে। যদি আমি নন পেমেন্ট করি সেটাও কিন্তু আমার
নন পেমেন্ট হবে, কারণ অ্যাকসেপ্টেন্সটা কিন্তু আমার ডিজনারের একটা। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, নির্বাহী অর্থ, তারপর অর্থ হিসাবকারী, বিভাগ, নির্বাহী কর্মকর্তা। সো আমরা এখানে যেটা করলাম, আইডেন্টিফাই হুম আর টু হুম নোটিশ শুড বি গিভেন। সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের ডিজনারটা কিন্তু দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে নন পেমেন্টও হতে পারে আর নন অ্যাকসেপ্টেন্সও হতে পারে। নন অ্যাকসেপ্টেন্সটা কি হচ্ছে, ডিজনার কেমন হচ্ছে, যে ধরেন যে আমরা একটা প্রোডাক্ট ডেলিভারি করছি, তার এগেইনস্টে আমরা বিল অফ এক্সচেঞ্জ দিলাম, বললাম যে দিস ইজ আওয়ার চার্জ ডকুমেন্ট। সো এখানে ওই যে কমার্শিয়াল ইনভয়েস বা বিল অফ এক্সচেঞ্জ এটা তৈরি করে আমরা তাকে বললাম যে তুমি আমাকে বিল অফ এক্সচেঞ্জটা অ্যাকসেপ্টেন্স করো এবং তুমি রিসিভ করছো সেটা ডেলিভারি চালান। সো সে যখন আমাকে এটা অ্যাকসেপ্টেন্স দিচ্ছে না, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিজনার। আবার হতে পারে যে সে অ্যাকসেপ্টেন্স দিয়েছে, বাট অ্যাট ম্যাচুরিটি যখন আমি তাকে পেমেন্টের জন্য দিয়েছি, বা সে তার বিল অফ এক্সচেঞ্জটা বা তখন সে অনার করতেছে বা পেমেন্ট করতেছে না। সো পেমেন্ট না করাটাও কিন্তু আমাদের এক ধরনের ডিজনার হবে। The holder thereof or some party thereto whom remains liable thereon must give notice that the instrument has dishonor to all other parties whom the holder seeks to make severally liable thereon, and to someone of several parties whom he seeks to make jointly liable thereon. So ডিজনার হইলে কি হবে, আমাদের অবশ্যই একটা নোটিশ দিতে হবে। আমরা কি পার্টিকে বলি যে আপনি আমাদের চেকটা ডিজনার করছেন বা এই বিল অফ এক্সচেঞ্জ ডিজনার করছেন, সো আপনি এই বিলটা ছেড়ে দেন। সো প্রথমে হচ্ছে আমাদের যে ইস্যু করছে, যে একসেপ্ট করছিল বিল অফের, তাকে কিন্তু আমি নোটিশ করব যে আপনি আমার এই বিলটা ছেড়ে দেন। তারপরে বলতেছে হোয়েন এ বিল অফ এক্সচেঞ্জ ইজ ডিজনার্ড বাই নন অ্যাকসেপ্টেন্স, যদি নন অ্যাকসেপ্টেন্স হয়ে যায়, দ্য ড্রয়ার or any endorser to whom such notice is not given is discharged, but the right of a holder in due course subsequent to the omission to give notice shall not be prejudiced by that omission. So যখন বিল অফ এক্সচেঞ্জটা নন অ্যাকসেপ্টেন্স ডিজনার হচ্ছে নয়, তখন ড্রয়ার বা এন্ডোর্সার আমরা কি হবে, যদি আমরা নোটিশ না দিয়ে থাকি, তখন রাইট অফ এ হোল্ডার ইন ডিউ কোর্সে, হোল্ডার ইন ডিউ কোর্সে কি হবে, সে আমরা এই বিল অফ এক্সচেঞ্জটা কি ব্যাংকের মাধ্যম দিয়ে আমরা ক্লিয়ার করতেছি না, তখন ব্যাংক কি করবে, ওই পার্টিকে, যে পার্টিকে আমার পেমেন্ট করার কথা ছিল, তাকে তারা নোটিশ করবে। যে কারণ আমরা তো পেমেন্টটা গুলো হয় ব্যাংক টু ব্যাংক, তাই না? বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে যে পার্টি আমাকে অ্যাকসেপ্টেন্স, তার একটা ব্যাংক আছে, আমার একটা ব্যাংক আছে। সো বিল অফ এক্সচেঞ্জ কি হলো, আমি আমার ব্যাংকে দিলাম, যে আমাকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে তার ব্যাংকে বললো তুমি পেমেন্টটা করো। তখন কি হলো, ব্যাংক তাদের ব্যাংক থেকে জানাবে যে আপনার এই পার্টি এই যে এক্সেপ্টেড বিল অফ অ্যাকসেপ্টেন্স আছে, সো ম্যাচুরিটি হয়েছে, সো আপনি এটা পেমেন্ট করেন। সো হোল্ডারের ডিউ কোর্স তখন সাবসিকুয়েন্টলি নোটিস করবে ওই ব্যাংকে যে তুমি আমার পেমেন্ট গুলো করে দাও। তো তার মানে প্রথম হচ্ছে কি, আমি সরাসরি পার্টিকে বলতে পারি যে তুমি আমার এই যে নোটিস করতে পারি যে তুমি আমাকে ডিজনার করছো, তুমি আমার পেমেন্টটা করে দাও। আর একটা হতে পারে হোল্ডার ইন ডিউ কোর্সে যে থাকবে, যে রোল প্লে করবে, এখানে হচ্ছে ব্যাংক, ব্যাংক তাদের ব্যাংকে বলবে, একটা মেসেজ দিয়ে জানাবে, নোটিশ করবে যে তুমি আমাদের এই বিলটা ডিজনার হয়েছে, তুমি পেমেন্ট করার ব্যবস্থা করো, দিস ইজ দা লিগাল ডকুমেন্টস। সো এটা হতে পারে when a bill of exchange is dishonored by non-acceptance and due notice of dishonor is given, যখন আমার দেয়া হচ্ছে, আমাদের নন অ্যাকসেপ্টেন্স হয়েছে এবং আমি তাদেরকে নোটিশও করছি যে ইট শ্যাল নট বি নেসেসারি টু গিভ নোটিস of a subsequent dishonor by non-payment. So আমি আবার নন পেমেন্টের জন্য আমি আর নোটিশ দিব না, যেহেতু নন অ্যাকসেপ্টেন্সে তাকে আমি নোটিশ দিয়ে দিয়েছি, বলে দিয়েছি তোমার নন অ্যাকসেপ্টেন্সের কারণে আমি তোকে নোটিশ দিয়েছি। সো নন পেমেন্টের জন্য আবার ফার্দার নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু একই জায়গায় আমি নোটিশ অলরেডি দিয়েছি। আনলেস দ্য বিল শ্যাল ইন দ্য মিন টাইম হ্যাভ বিন অ্যাকসেপ্টেড, যদি আমাদের এই বিলটা যদি অ্যাকসেপ্ট করে পায়,
However, it is necessary to give notice to the maker of the dishonor promissory note or draw or accept or dishonor bill of sale. বাট সবসময় যে হচ্ছে কি প্রমিজরি নোট বা ড্রয়ের ক্ষেত্রে অর একসেপ্ট অফ দ্য ডিজাইনার বিল হচ্ছে, বাট সবসময়ের ক্ষেত্রে কিন্তু আমার নোটিশ দেয় না। আমার আমার এখানে হচ্ছে কি যদি আমার এক্সেপ্টেন্সের ক্ষেত্রে যদি আমি নোটিশটা দিয়ে থাকি তাহলে পেমেন্টের ক্ষেত্রে আমার নোটিশ দেওয়া দরকার নেই, এটা এখানে বলা হয়েছে। এরপরে যেটা আমি পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য মোড অফ নোটিস। সো মোড অফ নোটিসটা আমরা কোন কোন ভাবে দিতে পারি। সো এখানে নর্মালি আমরা নোটিশটা দিয়ে কি হচ্ছে রিটেনে দিয়ে থাকি, বাট এটা ওরালিও কিন্তু আমাদের নোটিশটা করা যেতে পারে। বাট ওরালি থেকে আমরা সবসময় বলি কি রিটেন দেওয়াই হচ্ছে সব থেকে ভালো, যেখানে মুড অফ নোটিশটা কোথায় হবে। হ্যাঁ, তো এটা একটু দেখে নিন। লাস্টলি নেক্সট যে চ্যাপ্টারটা আইডেন্টিফাই হোয়েন নোটিস অফ ডিসঅনার ইজ আননেসেসারি। বলছে যে নোটিস অফ ডিসঅনার ইজ আননেসেসারি, ডিসঅনার হচ্ছে বাট কোন কোন জায়গায় আমাদের নোটিশটা না দিলেও হবে। ঠিক আছে, So, এই টাইপের কোশ্চেন কিন্তু আপনাদের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, যেখানে হচ্ছে যে বলে যে শর্ট নোট আসলে যে হোয়েন আইডেন্টিফাই হোয়েন দা নোটিস অফ ডিসঅনার ইজ মানে আননেসেসারি, তখন আপনাকে পয়েন্ট ধরে ধরে এগুলো লিখতে হবে একটা পরীক্ষা হলে। অ্যাকর্ডিং টু সেকশন 98 নোটিস অফ ডিসঅনার ইজ নট নেসেসারি ইন দ্য ফলোইং কেসেস। কি কি ক্ষেত্রে বলছে? হোয়েন নোটিস এক্সপ্রেসলি ওয়েব, যদি আমাদের সরি হোয়েন নোটিস এক্সপ্রেসলি ওয়েব, যদি নোটিশ দেওয়াটা পুরোপুরি ওয়েব করে দেওয়া হয়। নোটিস অফ ডিসঅনার মে বি ডিসপেন্সড উইথ বাই এক্সপ্রেস ওয়েব বাই দ্য পার্টি এন্টার টু হিম। যখন আমরা এগ্রিমেন্টটা করলাম তখন বলে দেওয়া থাকলো যে এখানে নোটিশটা এক্সপ্রেসলি ওয়েব করে দেওয়া হলো, যে কেউ নোটিশ দিবে না। যদি যদি এটা বলে দেওয়া থাকে তাহলে আমার ডিসঅনার হলে আমার নোটিশ দেওয়ার দরকার নাই। বাই দ্য ড্রয়ার কাউন্টারমেন্ডিং পেমেন্ট, যদি বাই দ্য ড্রয়ার যদি কাউন্টারমেন্ডিং পেমেন্ট যদি পেমেন্টটা যদি রহিত করে দেয়, ঠিক আছে? যে রহিত করা যে আমি আর পেমেন্ট করার দরকার নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার when the drawer has countermanded payment, he having put an impediment in the way of the holder obtaining payment is not entitled to notice of dishonor। যদি সে দেখে আমার স্টক করে দেখে, যদি কাউন্টারমেন্টে পেমেন্ট করে থাকে, সে তো স্টক করে আছে, সেক্ষেত্রে আর নোটিশ দেওয়ার কিন্তু আপনার দরকার নেই। তাহলে আমাদের বলছে যদি আমাদের যদি এক্সপ্রেসলি ওয়েব করা থাকে অথবা কাউন্টারমেন্ডিং পেমেন্টও যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নোটিশ করার দরকার নাই। থার্ড যেটা বলছে হোয়েন নো ড্যামেজ অফ পার্টি or when no damage to party charged, এখানে when a party charged could not suffer any damage for want of notice, it is not necessary to give him such notice। যে এই যদি যদি এমন একটা সিচুয়েশন হয় যে আমি নোটিশ না দিলে কোনো পার্টি বোথ পার্টির ক্ষেত্রে কোনো ক্লজ বা কোনো ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই, তাহলে সেক্ষেত্রে মানে খুব সিম্পল একটা ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু আমাদের নোটিশ না করলেও হবে। মানে সব ক্ষেত্রে যে নোটিশ করতে হবে, কারণ ম্যাটেরিয়াল অল্টারেশন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নোটিশ করতে হবে যে সেখানে এক্সেপ্টেন্সের ব্যাপার আছে। কিন্তু এমন কোনো কিছু আসলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার খুব সিলি ব্যাপার, বা সেক্ষেত্রে মেইন যে ক্লজ বা পেমেন্ট বা ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে না, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি নোটিশ না করলেও চলবে। ফোর্থ যেটা বলছে ইগনোরেন্স অফ পার্টিস রেসিডেন্স। So, ignorance of parties residence excuse want to due notice of dishonor, provided the holder has uses reasonable diligence to find it out. So, আমাদের যদি পার্টিস রেসিডেন্স যদি ইগনোরেন্স করা থাকে বা এক্সকিউজ করা থাকে, তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে নোটিস করা দরকার নাই। তারপরে বলতেছে ওমিশন অফ গিভ নোটিস এক্সকিউজ বাই অ্যাক্সিডেন্ট, যদি কোনো একটা ঘটনা ঘটছে, এমন একটা সার্কামস্টেন্স ঘটনা ঘটছে যে সিচুয়েশনের ক্ষেত্রে আপনার নোটিশ দেওয়া সম্ভব না,
যেমন কি omission to give notice except by accident. The omission to give notice of dishonor is also excluded when the omission is excluded by unavoidable circumstances, such as death or dangerous illness of the holder or his agent. যে হোল্ডার আছে সে তো আপনাকে নোটিশ করবে, কিন্তু সে যদি মারা যায় বা সিরিয়াস ইল হয়ে যায় বা অ্যাক্সিডেন্টে হয়ে যায়, তাহলে তার তো ওই সময় ক্যাপাসিটি নাই যে নোটিশ করার। তো সেই ক্ষেত্রে নোটিশ করাটা তখন কি হবে, ওয়েভ হয়ে যাবে, তখন প্রয়োজন পড়বে না। when one of the drawers are also the acceptor, অর্থাৎ যে ড্র করছে তার মধ্যে যদি সেই একসেপ্টর হয়, যদি একই পার্টি হয়, হ্যাঁ, দুজনে, তার মানে কি একসেপ্ট আর ড্রয়ার যদি সেম প্ল্যাটফর্মে থাকে, তাহলে তো যদি ডিজাইন জানতেই পারবে, যদি একসেপ্ট আর ড্রয়ার যদি একই প্ল্যাটফর্মে থাকে বা জানতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নোটিশ করা দরকার নাই। 7 যেটা বলতেছে when promissory note is not negotiable, আমাদের মানে আমরা বলছি যে প্রমিজরি নোট অবশ্যই করতে পারে, আপনি স্টপ নেগোসিয়েশন অবশ্যই স্টপ করতে পারবো, অর্থাৎ ফার্দার নেগোসিয়েশন ফার্দার এন্ডোর্সমেন্ট আপনি কখনোই স্টপ করতে পারবেন না। When a promissory note is not negotiable, the endorsement of such notes does not give the endorsee any claim against the maker and the endorser. So সেক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি, তার মানে কি হচ্ছে, আমি যে বেসিক ফিচার সেটাই যদি আমি বন্ধ করে রাখি, নন নেগোসিয়েবল বলে দিই, তাহলে কিন্তু প্রথমে যদি আমি নন নেগোসিয়েবল বলি, তাহলে কিন্তু বোথ পার্টি জানে, এই ক্ষেত্রে কিন্তু আপনার নোটিশ করার কোনো দরকার নেই। বলতে when the party enter into notice knowing the fact promises unconditional to pay the amount due. So 8 নম্বর বলতেছে যে আমি ফ্যাক্ট জানি এবং একদম অন ডিউ ডেটে যদি পেমেন্ট করে থাকি, সেক্ষেত্রে আর কোনো আমার নোটিশ করার দরকার নেই। সো এই 8টা কেসে হচ্ছে ক্ষেত্রে আপনাকে নোটিশটা ম্যান্ডেটরি না। আমরা লিগ্যাল ইনস্ট্রুমেন্টের খুব শেষের দিকে চলে এসেছি। লাস্ট যেটা আছে যে কম্পেনসেশন আর হচ্ছে ডিসঅনারের প্রসিডিউরটা। 6 যেটা এখন হচ্ছে কম্পেনসেশন। কম্পেনসেশন কখন কখন আমাদের কোন কোন ক্ষেত্রে করতে পারবে সেটা আমরা একটু দেখবো এই আইনে। অ্যাকর্ডিং সেকশন 117, the compensation payable in case of dishonor of a promissory note, bill of exchange or 6 by any party liable to the holder or any endorsee shall be determined by the following way. So আমাদের ক্ষেত্রে কি যদি ডিসঅনার হয়, ডিসঅনার হলে তাকে তো কম্পেনসেশন, মানে কম্পেনসেশনটা কিভাবে আমরা দিব এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি কি প্রসিডিউরটা ফলো করব সেটা আমরা এখন দেখবো। রুলস অ্যাজ টু কম্পেনসেশন। The holder is entitled to the amount due upon the instrument, together with the expenses properly incurred in presenting, noting, and protesting it. So, যদি ডিজনার হয়, ডিজনার হওয়ার পরে তার মানে কি আমি অন ডিউ ডেট বা অন ম্যাচুরিটি অন প্রেজেন্টেশনে আমি পেমেন্টটা করলাম না। So, যখন আমাকে ডিলে হচ্ছে ফার্দার পেমেন্ট করার জন্য যদি তার কিছু খরচ হয়ে থাকে, টুগেদার এক্সপেন্স প্রপারলি ইনকার্ড, যদি এর সাথে এডিশনাল এক্সপেন্স, তাহলে আমি কি প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস হচ্ছে যদি কোনো লিগাল এক্সপেন্স থাকবে, সাবসিকুয়েন্ট যদি কোনো খরচ হয়ে থাকে, সেইটা সহ কিন্তু তাকে পেমেন্ট করতে হবে হোল্ডারকে। যেমন হচ্ছে কি আমরা যখন ওই যে ডিজনার চেকের মামলাগুলো করি, তো মামলা করার সময় তো চেকের পেমেন্ট গুলো করা লাগে, সাথে এই ডিজনার চেকটা মামলা পরিচালনা করার জন্য কিন্তু আমাকে লিগাল কিছু এক্সপেন্স করতে হয়, মানে উকিলের খরচ টরচ বা যেগুলো। যখন মামলার রায় দেয় তখন কিন্তু এই লিগাল এক্সপেন্স সহ আপনাকে পেমেন্ট করতে হয়। অনেক সময় কি হচ্ছে, আপনাকে ইন্টারেস্ট সহ পেমেন্ট করা দরকার হতে পারে, যে সে যদি ক্লেম করে যে আমার চেকটা এতদিন পর্যন্ত ডিজাইনার করে রাখছে, এর জন্য আমার এত টাকা ফাইন্যান্সিয়াল লস হয়েছে, তো সেই সহ আপনাকে যদি মামলা করে, তাহলে ওই ইন্টারেস্ট এবং লিগাল এক্সপেন্স সহ কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। যেটা আপনার ওই যে ইনকাম ট্যাক্স বা ভ্যাট আইনও কিন্তু বলা আছে, যদি আপনি ঠিক সময় যদি পেমেন্ট না করে থাকেন, তো যখন আপনার যদি ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে যখন ভ্যাট অথরিটি দেখতে পারে যে আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন বা ভ্যাট ফাঁকি দিয়েছেন,
তখন যে পিরিয়ড থেকে আপনার দেওয়ার কথা ছিল আর যেদিন তার দেখতে পেলো, মানে যেদিন তারা আইডেন্টিফাই করলো যে আপনি ভ্যাট ফাঁকি দিয়েছেন বা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, তখন এই যে পিরিয়ডটা সেটা 5 বছর, 5 মাস বা 6 মাসে, 1 বছর, 2 বছর যাই হোক না কেন, এই পিরিয়ডের জন্য আপনাকে কিন্তু একটা স্পেসিফাইড রেটে আপনাকে পেনাল্টি করবে। তো এই আইনও কিন্তু একই রকম আছে যে যখন যদি আপনার ডিজনার হয় তখন এর সাথে মানে অ্যাসোসিয়েট এক্সপেন্স এবং ইন্টারেস্ট যদি থাকে, যদি কোনো ক্ষেত্রে যদি ক্লেম করে তাহলে সেই সহ আপনাকে পেমেন্ট করতে হবে। সেকেন্ড বলতেছে when the person charged resides at a place different from that where the instrument was payable, the holder is entitled to receive such sum at the current rate of exchange between the two places. So যদি আমাদের অ্যাকসেপ্টর এবং যে পাবে হোল্ডার সে যদি দুইটা দুইটা দেশে থাকে, সো তখন কারেন্ট যে রেট হবে, মানে কারেন্ট যে এক্সচেঞ্জ রেট হবে, কারেন্ট এক্সচেঞ্জ রেটে তাকে পেমেন্ট করতে হবে। কারণ আপনি একটা সময় ডলারের রেট ছিল কত, 85 টাকা, 86 টাকা, তারপর 95 টাকা, এখন হয়ে গেছে কত, 122, 23 টাকা, 23 টাকা ডলারের অফিসিয়াল রেট। তো যখন আপনারা এগ্রিমেন্ট করছেন সেপার, তখন ডলার রেট ছিল 100 টাকা, কিন্তু যখন আপনার পেমেন্ট হচ্ছে, হ্যাঁ, compensation যখন দিচ্ছেন, তখন আপনার ডলার রেট হয়ে গেছে 123 টাকা। সো আপনাকে কিন্তু 123 টাকা রেটেই কিন্তু আপনাকে এখন পেমেন্ট করতে হবে। আপনি তখন যে 100 টাকার এক্সচেঞ্জ রেট ধরে আপনি পেমেন্ট কমিটমেন্ট করছিলেন, সেই রেটে এখন আর দিতে পারবেন না। থার্ড বলতেছে যে an endorser who being liable has paid the amount due on the same is entitled to the amount so paid with interest at 6% per annum from the date of payment until the tender or realized thereof। এখানে একটা বলে দিয়েছে যে 6%-এর একটা পার অ্যানাম রেট ধরে আপনার, মানে যেদিন থেকে দেওয়ার কথা ছিল, মানে আর যখন পেমেন্ট করতেছেন, এই যে টাইম ফ্রেমের কথা বলছে, যে এই টাইম গ্যাপটা, সেই কারণে 5%, সরি 6% একটা ইন্টারেস্ট রেটে আপনাকে কম্পেনসেশন করতে হবে আর কি। When the person charged a such endorser resides at different places, the endorser is entitled to receive such sum at the current exchange rate between the two parties। যেটা আমি আগেও বললাম, যদি আমাদের দুইটা প্লেসে থাকে, সো কারেন্ট এক্সচেঞ্জ রেটও আমাদেরকে পেমেন্ট করতে হবে। 5 নম্বর বলতেছে যে পার্টি এন্টাইটেড টু কম্পেনসেট মে ড্র এ বিল আপন দ্য পার্টি লাইবল টু কম্পেনসেট হিম payable at such of demand for the amount due to him together with all expense properly incurred by him। সো প্রথমে যেটা বলছিলাম যে যখন সে পেমেন্ট করতে চাচ্ছে, কারণ আমরা তো বলছি মানে ডিজনারের পরে পেমেন্টটা, যখন সে বিলটা পাচ্ছে, মানে বিলটা দেওয়ার কথা ডিজনার হলো, এরপরে যখন সাবসিকুয়েন্টলি পেমেন্ট করতে যাচ্ছে, অল এক্সপেন্সেস, এইটা কালেকশন করতে গেলে যত খরচ বা এক্সপেন্স হলো, আর এক্সপেন্স হলো, সেটা সহ কিন্তু তাকে পেমেন্ট করতে হবে। Such bill must be accompanied by the instrument dishonored and notice thereof। সো সেই বিল কি করবে, সে এই পেমেন্টের সাথে পেমেন্ট করবে। সো প্রেজেন্ট করলে কি হবে, অরিজিনাল বিল প্লাস হচ্ছে সাবসিকুয়েন্ট যে এক্সপেন্স গুলো করা হয়েছে সেগুলো প্রেজেন্টের সাপেক্ষে, তখন ফুল বিল, প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস সাবসিকুয়েন্ট এক্সপেন্সে পুরো টাকায় তাকে পেমেন্ট করে দিতে হবে। সো এটা আমরা দেখলাম। আর লাস্ট যে টপিকসটা আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের লাস্ট হচ্ছে পেনাল্টিজ ইন কেস অফ ডিজাইনার অফ সার্টেন চেকস ফর ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড ইন দা অ্যাকাউন্ট। সো আমাদের ইনসাফিসিয়েন্সি অফ ফান্ডের কারণে যখন আমাদের ডিজাইনার হচ্ছে কোনো চেকের ক্ষেত্রে, তখন পেনাল্টি গুলো কি কি হবে সেটা একটা আমরা দেখব। স্যার জি, স্যার ওই স্টোপেল নিয়ে স্যার একবার একটা কোশ্চেন আসছিল স্যার। জি বলেন। স্যার স্টোপেল নিয়ে স্যার কোশ্চেন আসছিল স্যার, আমি স্যার কোশ্চেনটা ভুলে গেছি, কিন্তু স্যার বিগত বছরের কোশ্চেন যখন আমি চেক করছিলাম স্টোপেল নিয়ে কোশ্চেন ছিল স্যার।
আচ্ছা 280 পেজের স্যার লাস্টের সেকশনটা পেনাল্টির আগেরটা। স্টপেল স্টপেল নিয়ে কোশ্চেন আসছে। স্টপেল নিয়ে কিন্তু আপনাদের যে আমাদের কাছে যে শেয়ার করা হয়েছে সিলেবাসে কিন্তু আপনার স্টপেল কিন্তু নাই। আপনি যদি দেখেন এখন কোশ্চেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে দেখেন আপনার স্টপেল নিয়ে কোনো কথা বলা নেই, দেখছেন? আমাকে যে ইয়েটা শেয়ার করা হয়েছে এখানে স্টপেল নিয়ে কোনো কথা বলা নেই। দেখছেন, আপনি খেয়াল করছেন এখানে? ইয়েস স্যার, ঠিক আছে স্যার, তো এখানে কিন্তু আপনি ঠিক স্টপেল আছে। নিয়ে কোনো কথাবার্তা বলা হয় না আর কি। সিলেবাসটা শেয়ার করা হয়েছে, স্টপেল নিয়ে বলে নাই। বাট ওকে স্যার। অনেক সময় সিলেবাসের বাইরে যে এটা নিয়ে একটা মানে আমরা বলছি যে আমাদেরকে যেহেতু সিলেবাসটা অনেক বড়, আপনাদের সিলেবাস কিন্তু অনেক বড়, এই হ্যাঁ স্যার, একটা অনেক বড় সিলেবাসের স্যার। মধ্যে অনেক বড়। এখন আপনারা আমাদেরকে বলে দিচ্ছি কোম্পানিজ অ্যাক্ট বলতেছি, তারপরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল অ্যাক্ট বলতেছি, ইন্স্যুরেন্স অ্যাক্ট বলতেছি। এরপরে আপনার বিজনেস লতে বলতেছে কন্ট্রাক্ট অ্যাক্ট, মিউচুয়াল ইনস্ট্রুমেন্ট, পার্টনারশিপ এবং লেবার অ্যাক্ট। এতগুলো অ্যাক্ট যখন আপনার একটা সাবজেক্টের মধ্যে পড়াচ্ছে এবং টপিকস বলে দিচ্ছে, তার বাইরে যখন কোশ্চেন আসতেছে তখন স্টুডেন্টের জন্য আসলে ডিফিকাল্ট। এটা কিন্তু আমরা কাউন্সিল মিটিং এ বলেছি, আমরা বলেছি যেহেতু আপনারা একটা সিলেবাস তাদেরকে বলতেছেন, সো আপনি সিলেবাসের ভিতরে যে কোনো কোশ্চেন করেন, যেহেতু সিলেবাস অনেক বড়, এরপর যদি সিলেবাসের বাইরে যে কোশ্চেন করে তাহলে কিন্তু এটা কিন্তু খুব ডিফিকাল্ট। স্যার স্যার আমরাও স্যার এই জিনিসটা স্যার বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের হ্যান্ডবুকে মানে কি মানে যে অ্যাক্ট গুলো আছে শেষে স্যার ইটিসি লেখা স্যার। হ্যালো স্যার। হ্যাঁ জি, বলতে পারেন। স্যার মানে মানে ওই যে ইটিসি লেখা থাকে মানে হচ্ছে এক্সেট্রা। মানে সব, হ্যাঁ যা তো সব, হ্যাঁ মানে সবই হ্যাঁ, সবই পড়তে তো হবে এটা মানে এটা আপনি। আমাদের এই আর কি। ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন, সমস্যা নেই, পড়ে নাও। এখানে স্টপেলের উপর একটা দ্য নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট গিভস থ্রি কেসেস ইন হুইচ দ্য ডিফারেন্ট পার্টিস আর স্টপেড ফ্রম ডুইং এ পার্টিকুলার থিংস। তিনটা ক্ষেত্রে বলছে যখন স্টপেল কোনো একটা পার্টিকুলার ইস্যুতে স্টপিং করতে পারবে। নো মেকার অফ এ প্রমিসরি নোট or drawer of bill of exchange or check and no acceptor of bill of exchange for the honor of drawing shall in a suit thereof by holder in due course be permitted to deny the validity of the instrument as generally made or drawn. So কখন আপনি কখন স্টপ করতে পারবেন না, যখন নো মেকার অর প্রমিস, যখন আমার ডিউ ডেট হচ্ছে অরিজিনালি সেই ডেটে এসে কিন্তু আপনি ডিনাই করতে পারবেন না। এই ইয়েগুলো করছে, একটু একটু দেখে নিন। হ্যাঁ, আমি আর এটা টাচ করতেছি না, আমি ওকে স্যার। আমরা কি নামাজের জন্য একটু বিরতি দিব? হ্যাঁ একটু নামাজে বিরতি দেওয়া যেতে পারে। তো স্যার এখন এখন 55 বাজে, 55 বাজে আর কি, 54 তাহলে 55 বাজে 15 10-এ মিনিট একটা, স্যার। 15 মিনিট দিয়ে করে। সো আচ্ছা এইটা ঠিক। জাস্ট পেনাল্টিটা পড়ে আমি এটা শেষ করে দিব। এরপরে আমি লেবার একটা আমি শুরু করবো, আজকে শুরু করবো। হ্যাঁ, যেহেতু আর আপনাদের আজকে সহ 7টা লেকচারে শেষ করতে হবে, আমি লেবার একটা পার্শালি শুরু করবো আজকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। ওকে, থ্যাংক ইউ।
সবাইকে আমরা আসছি একটু। আমরা মনে হয় শুরু করি। 7:15 বেজে গেছে, জি আপনাদের স্যার। আমার 45 ক্লাস আছে আর কি। হ্যাঁ, তো পেনাল্টিসটা আমরা একটু দেখি। পেনাল্টি ইন কেস অফ ডিজনার অফ সার্টেন চেক ফর ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড। নর্মালি যেটা হয় যে আমাদের অনেকগুলো কারণে আমরা কিন্তু চেক ডিজনার হয়, তার মধ্যে একটা বড় কারণ থাকে ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড। অনেক সময় আপনার সিগনেচার মিসম্যাচ থাকতে পারে। সিগনেচার মিসম্যাচ থাকতে পারে বা অনেক কিছু কারণ থাকতে পারে, বাট যদি ইনসাফিসিয়েন্ট ফান্ডের কাছে দিয়ে জানানো হয় তাহলে আসলে পেনাল্টি কি হতে পারে সেগুলো নিয়ে আমরা একটু জাস্ট দেখবো একটু। সেটা আপনাদের প্র্যাকটিক্যালও লাগে, সো জেনে রাখা বেশ ভালো। একটা হচ্ছে যে অন 38 কে স্টেটস দ্যাট হোয়ার এনি চেক ড্রন বাই এ পারসন on an account maintained by him with a banker for payment of any amount of money to another person for out of that account is returned by the bank unpaid, either because of the amount of money is turned to the credit of that the account is insufficient to honor the check, or that is exceed the amount arranged to the paid from that account by the agreement made with the bank. So এখানে সহজে কথা বলছে যে ইনসাফিসিয়েন্ট মান মান ইয়ে বলতে যে আমি যে চেকটা দিয়েছি সেই চেকের সমপরিমাণ টাকা নেই, সেটা কমও হতে পারে, মানে 5,000 টাকা হতে পারে, 1 কোটি টাকা চেকও হতে পারে। তো 1 কোটি টাকা চেকের ক্ষেত্রে যদি 1 কোটি টাকা না থাকে তাহলে ইনসাফিসিয়েন্ট ফান্ড। আবার 10,000 টাকা চেক এগেইনস্টে 10,000 টাকা না থাকলে ইনসাফিসিয়েন্ট ফান্ড। ইনসাফিসিয়েন্ট ফান্ডের হচ্ছে কি আমি যে চেক অ্যামাউন্টটা দিয়েছি সেই চেক অ্যামাউন্টের সমপরিমাণ টাকাটা আপনার ব্যাংকে নাই। such person shall be deemed to be have committed an offense and so যদি কেউ করে থাকে তাহলে এখানে একদম স্পষ্ট বলেছে committed an offense, ঠিক আছে। সো যেহেতু অফেন্স করছে তাহলে shall without prejudice to any other provision of that be punished with imprisonment for a term which may extend to 1 year. সো কোথাও কি বলা থাকলো সেটা জানি না, মানে কোনো কিছু আইনের কোনো জায়গায় কোনো প্রভিশন দেওয়া তাকে কোনো মানে ওয়েব দেওয়ার কোনো সুযোগ নেই, তাকে অবশ্যই পানিশেবল হইতে হবে, উইথ ইমপ্রিজনমেন্ট হতে পারে, তাহলে জেল জরিমানা হতে হবে। জেল যেটা 1 বছর, এক্সটেন্ডেড মে বি 1 ইয়ার, 1 বছরের জেল জরিমানা হতে পারে, অর উইথ ফাইন হুইচ মে এক্সটেন্ড টু নোটিস থ্রিস দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যামাউন্ট চেক অর উইথ বোথ। সো একটা হতে পারে জেল হতে পারে এবং ফাইন হতে পারে অথবা বড় হতে পারে। কতটুকু হতে পারে? থ্রাইস দ্য অ্যামাউন্ট অফ দ্য চেক, মানে একটা চেকের 3 গুণ হতে পারে। 3 গুণ পর্যন্ত তার ফাইন হতে পারে, তার জেল হতে পারে কি 1 বছর পর্যন্ত, অথবা তার উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আমি স্পষ্ট করে এখানে বলে দিয়েছে। হ্যাঁ, এরপরে যে বলতেছে নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন সাবসেকশন 1 আর 2, 1 আর যা যা বলতে না কেন, দ্য হোল্ডার অফ দ্য চেক শ্যাল রিটেন হিজ রাইট টু এস্টাবলিশ হিজ ক্লেম থ্রু সিভিল কোর্ট of whole or any part of the value of the check remains unrealized. So এই ধরনের যে আমরা এনঅ্যাক্টের একটা কেস হয় আর কি। হ্যাঁ, তো সেটা সিভিল কোর্টের মাধ্যমে তাদের সে যে পরিমাণ টাকা পায় নাই সেটা পার্শিয়ালি হতে পারে অথবা ফুল অ্যামাউন্ট হতে পারে, ওটার জন্য তারা কি সিভিল কোর্টে মামলা করতে পারবে আনরিয়ালাইজ যে অ্যামাউন্টটা থাকতেছে। প্রোভাইডেড দ্যাট নাথিং কন্টেন ইন সেকশন শ্যাল অ্যাপ্লাই আনলেস, আবার বলে দিচ্ছে যে যে নাথিং কন্টেন ইন শ্যাল অ্যাপ্লাই আনলেস, মানে এটা অ্যাপ্লাই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না the check has been present to the bank with a period of 6 months from the date on which it is drawn or within the period of its validity whichever is earlier. তো এখানে বলে দিয়েছে, দুটো কথা বলছে যে আমি এই কেস বা মামলা করতে পারবো না, পানিশেবল কোনো অফেন্সের মধ্যে ফেলতে পারবো না যদি না আমরা এর যে ভ্যালিডিটি পিরিয়ড থাকে অথবা 6 মাস, আমরা জানি 6 মাস পর্যন্ত একটা চেকের ডেট থাকে, যদি চেকের ডেট দেওয়া থাকে তাহলে সেই ডেট থেকে 6 মাস পর্যন্ত এর মধ্যে ব্যাংক প্রেজেন্ট করতে হয়। সেই দুইটা অথবা একটা ভ্যালিডিটি পিরিয়ড থাকতে পারে, এই দুটোর মধ্যে যেটা আর্লিয়ার হবে সেটা যতক্ষণ পর্যন্ত আমার এক্সপায়ার্ড না হবে ততক্ষণ পর্যন্ত আমি মামলা করতে পারবো না। সেকেন্ড কথা বলতে যে পে অর হোল্ডার in due course of the check
as the case may be, makes a demand for payment of the said amount of money by giving a notice in writing to the drawer of the check within 30 days of the receipt of the information by him from the bank regarding the return of the check as unpaid. So যখন আমি ব্যাংকে প্লেস করলাম, প্লাস ব্যাংকে চেক প্লেস করার পর যদি ডিসঅনার হয়, তাহলে ব্যাংক থেকে কিন্তু একটা লিখিত দেয় যে কি কারণে চেকটা ডিসঅনার হলো। সো এখানে বলে দেয় যে ইনসাফিসিয়েন্ট ফান্ড, নাকি আপনার সিগনেচার মিসম্যাচ, এই ধরনের কিন্তু একটা কাগজে লিখে দেয়। সো এই যে আপনি পাইলেন, পাওয়ার পরে কি হলো, আপনি আপনার যে চেকটা দিল তাকে আপনি নোটিশ করলেন। হ্যাঁ, নোটিশটা বাই গিভিং নোটিশ বাই রাইটিং। সো আমি নোটিশ না করে কিন্তু আমি তাকে এগেনস্টে কোনো সু করতে পারবো না, তাকে জানাতে হবে। এবং সেই জানার কতদিনের মধ্যে করতে হবে বলে দিয়েছে, উইথিন 30 days অফ দ্য রিসিপ্ট অফ দ্য ইনফরমেশন। সো 30 দিনের মধ্যে আমাকে যে চেক দিয়েছে ইস্যুয়ারকে আপনাকে অবশ্যই জানাতে হবে। জানানোর পরে সে যদি পেমেন্ট না করে দেন তখন আপনি সু করতে পারবেন, তার আগে করতে পারবেন না। সি বলতেছে যে ড্রয়ার অফ সাসেক ফেলস টু মেক দ্য পেমেন্ট অফ দ্য সেট অ্যামাউন্ট অফ মানি টু দ্য পেই as the case may be to the holder in due case of the check within 30 days of the receipt of the said. So drawer কি হলো, সে কি করলো, আমরা তো নোটিশ দিলাম 30 দিনের মধ্যে। 30 দিনের নোটিশ দেওয়ার ভিতরে, নোটিশ দেওয়ার পরে যদি সে ওই চেকটা পেমেন্ট যদি ব্যর্থ হয়, তখনই আপনি কিন্তু কেস করতে পারবেন। যদি সে নোটিশ পাওয়ার পর যদি সে পেমেন্ট করে দেয়, তাহলে কিন্তু আপনার এই যে পানিশেবল যে অফেন্স যে কেসের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আপনি করতে পারবেন না। সেকশন 38 এর 1 এর বি তে আরো বলছে, states that the notice required to be served under clause B of the subsection 1 shall be served in the following manner. নোটিশটা আমরা কিভাবে দিব? হ্যাঁ, মানে আমরা কোন করে, এক হতে পারে বাই ডেলিভারিং it to the person to whom it is to be served. আমি ডেলিভারি করতে পারি, ডেলিভারিং ইট টু দ্য পারসন, তাকে আমি জানাতে পারি, যে আমাকে চেকটা দিয়েছে তাকে আমি জানাতে পারি। আর অথবা হতে পারে বাই সেন্ডিং ইট বাই রেজিস্টার পোস্ট উইথ অ্যাকনলেজমেন্ট। সো আমরা আর একটা কি করি, আমরা যে রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই না অ্যাকনলেজমেন্ট নেওয়ার জন্য। যে কোনো ক্ষেত্রে লিগালের ক্ষেত্রে দেখা যায় কি, সে তার মানে কি, যে যখন রেজিস্টার্ড পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছে তখন সেটা কিন্তু তার অ্যাকনলেজমেন্ট থাকছে সে চেকটা, তখন তার সে চিঠিটা পায় না, সে জানে না, এটা বলার কোনো সুযোগ থাকে না তার। আর হতে পারে বাই পাবলিকেশন ইন ডেইলি বাংলা ন্যাশনাল নিউজ পেপার হ্যাভিং ওয়াইড সার্কুলেশন। অথবা আমি করতে পারবো কি, যদি আমি তাকে খুঁজে না পাই, তাকে পাচ্ছি না কোনো কারণে, তাকে আমি মানে তাকে নোটিফাই করা হচ্ছে না। যেমন রিসেন্টলি কিন্তু একটা ঘটনা ঘটছে, যদিও এটা পলিটিক্যাল একটু অন্যভাবে নিয়ে না, যেমন শেখ হাসিনার ক্ষেত্রে সে তো ইন্ডিয়াতে অবস্থান করছে, তো তাকে কিন্তু মানে কেসে রায় দেওয়ার আগে তাকে কিন্তু ডেইলি নিউজ পেপারে করছে তাকে হাজিরা হওয়ার জন্য। সো অনুরূপ ভাবে যদি তাকে না পাওয়া যায়, খুঁজে না পায়, তাকে ট্রেস করা না যায়, তাহলে আপনি ডেইলি নিউজ পেপারে কিন্তু আপনি একটা সার্কুলার দিবেন, পাবলিকেশন দিবেন যে আপনি এইটা পরিশোধ করেন। সো আমি কি করতে পারি, একদম ইন পার্সন যে তাকে জানাতে পারি, অথবা রেজিস্টার ডাকযোগে দিতে পারি, অথবা আমি কি করতে পারি, আমি ডেইলি নিউজ পেপারে আমি বিজ্ঞপ্তি দিতে পারি। সো যেটা বল সেকশন 138 স্টেট দ্যাট দ্য where any fine is realized under section 1, the amount up to the face value of the check as far as is covered by the fine realized shall be paid to the holder. মানে কি, আমার বলে দিছে যে আমার যদি ডিসঅনার করে, তাহলে তাহা কি হতে পারে, যেমন প্রিন্সিপাল সহ আমার কিন্তু ফাইন হতে পারে, জেল জরিমানা হতে পারে। সো যখন আমি কেস করলাম, তাকে পেমেন্ট করতে হবে, সে প্রিন্সিপাল দিবে সাথে সে কোর্ট চোখে যদি কোনো পেনাল্টি করে, যদি কোনো ফাইন করে, সে ফাইন সহ তাকে কিন্তু পেমেন্ট করতে হবে। আর লাস্ট যেটা বলছে 138 সেকশন 3 তে বলছে, স্টেট দ্যাট নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন ইন সেকশন 1 আর বি, এক যাই বলে না থাকো, দ্য হোল্ডার অফ দ্য চেক shall retain his right to establish his claim through civil court.
if whole or any part of the value of the check remains unutilized. So এনঅ্যাক্টে মামলা করতে পারে অথবা সে সিভিল কোর্টেও যেতে পারে। যদি যাই বলুক না কেন, তার যে আনপেড যে অ্যামাউন্টটা থাকবে সেটা তাকে সে পার্শিয়ালি পেমেন্ট করছে আর কিছু টাকা দেয় নাই, সে যতটুকু সে ডিউ থাকবে সেটার জন্য সে সিভিল কোর্টেও মামলা করতে পারবে। এইটা হচ্ছে মোটামুটি আমার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে যতটুকু কভার করার মতো ছিল আমি ইয়ে করছি। So, এখানে কিন্তু ডিজনার চেকে কোনো কারো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা দুটা লস পড়লাম। এখন আমাদের চারটার মধ্যে আর একটা যে ল বলতেছে লেবার অ্যাক্ট। লেবার অ্যাক্টটা 2006 সালে যে লেবার অ্যাক্ট, যেটা আপনার অ্যামেন্ডমেন্ট হয়েছিল 13 সালে, এবং বাংলাদেশের লেবার রুলস এটা করছে যেটা 2015 সালে। স্পেশালি এটা সবাই জানে যে বাংলাদেশ লেবার অ্যাক্ট হচ্ছে 2006 সালে লেবার অ্যাক্টের আন্ডারে আমাদের এগুলা মামলা টামলা গুলো হয়ে থাকে। এইখানে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি জিনিসগুলো কভার করব, একটা প্রিলিমিনারি তো থাকবে আমাদের কথা, আর সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কন্ডিশন কি থাকবে এটা আমরা পড়বো। এমপ্লয়মেন্ট অ্যাডোলেসেন্ট যে ক্ষেত্রে আমাদের কি হবে, ম্যাটারনিটি বেনিফিট আমরা জানি যে মেয়েরা যে ম্যাটারনিটি বেনিফিট পায় সেটার ক্ষেত্রে বলছে। কিছু কিছু ক্ষেত্রে আবার প্যাটার্নিটি বেনিফিটও কিন্তু আছে, অনেক কোম্পানিতেই আছে প্যাটার্নিটি বেনিফিট। হেলথ অ্যান্ড হাইজিনিক ফ্যাক্টরির ক্ষেত্রে কি বলছে, সেফটির ক্ষেত্রে কি বলা হচ্ছে, এবং ওয়ার্কার্স ওয়ার্কিং আওয়ার অ্যান্ড লিভের ব্যাপারে কি হয়েছে। আপনি একটা এমপ্লয়ি বা একটা ওয়ার্কারের আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন, কত দিন সে লিভটা পাবে, ওয়েজেস এন্ড পেমেন্টের রেট গুলো কি হবে সেই ব্যাপারে আলোচনা করব আমরা। ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন কোম্পানিজ প্রফিটে, আমাদের কোম্পানির যে প্রফিট হয় সেটাতে ওয়ার্কার্স এর রাইট কি আছে, সেখানে তাদের একটা রাইট আছে, একটা পার্সেন্টেজ কিন্তু ওয়ার্কার্স কে মধ্যে দিতে হবে, সেই ব্যাপারে একটা আইনে কি বলা আছে। লাস্টে যেটা আছে প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমরা কথা বলবো, কারণ প্রভিডেন্ট ফান্ডটা আপনাদের অনেক কোম্পানিতে বাংলাদেশে একদম মানে একটু ভালো কোম্পানি যারা আছে, মিডিয়াম কোম্পানি বা ভালো কোম্পানি সবাইকে প্রভিডেন্ট ফান্ডের কথা বলা আছে, যেটা আপনারা সচরাচর দেখে থাকেন। So, এই ক্লাস গুলো একটু দেখবো, তো প্রভিডেন্ট ফান্ডের অ্যাডমিনিস্ট্রেশন কি হবে, কিভাবে পার্টিসিপেটরি হবে, এগুলো কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করবো, যেহেতু আপনারা ফান্ড ম্যানেজমেন্ট গুলো করবেন। এখানে লেবার অ্যাক্টে ব্যাকগ্রাউন্ড অফ দ্য লেবার অ্যাক্ট। সো লেবার অ্যাক্ট যখন আপনাদের হচ্ছে 2006 সালে, সো তার আগে ডেফিনেটলি আরো কোনো না কোনো কাজ ছিল, কারণ লেবার তো সে সৃষ্টিকাল থেকে কিন্তু লেবার কাজ করতেছে। সো একদম প্রথম দিকে যখন হয়েছিল তখন 1881 সালে দ্য ফ্যাক্টরিজ অ্যাক্ট নামে কিন্তু প্রথম আইনটা হয়। একদম শুরুর দিকে যে আইনটা হয় সেটা হচ্ছে ফ্যাক্টরিজ অ্যাক্ট নাম। এরপর ওই যে চ্যাপ্টার গুলো বললাম, এক একটা আইনে এক একটা সাইড গুলো কিন্তু আপনার বলা ছিল, হ্যাঁ, যে কম্পেনসেশন বা ইয়ে। তখন কি করলো, সব অনেকগুলো আইনটাকে একত্রিত করে, যেমন ফ্যাক্টরিজ অ্যাক্ট 1881 ছিল, এরপরে আবার ওইটাকে রিপ্লেস করলো ফ্যাক্টরিজ অ্যাক্ট 1965-তে রিপ্লেস করলো। সো এইভাবে কি হয়েছে, টাইম টু টাইমস আবার এই ল গুলো কিছু কিছু আপগ্রেডেশন করছে। এবং আপনি দেখেন ওয়ার্কমেন্স কম্পেনসেশন অ্যাক্ট, চিলড্রেন্স অ্যাক্ট 1833, ডগ লেবার অ্যাক্ট আছে, এরকম অনেকগুলো অ্যাক্ট কিন্তু আপনার এক একটা সাইড নিয়ে কথা বলছে। তখন এই সবগুলো আইনকে একত্রিত করে ওরা কি করলো, বাংলাদেশ যখন এটা ইন্ডিপেন্ডেন্সের আগে 2000 সরি 2006 সালে বাংলাদেশে এই সবগুলো লেবার অ্যাক্ট গুলোকে আইনগুলোকে তো একত্রিত করে একটা কম্বাইন্ড অ্যাক্ট করলো, সেটা আছে 2006 সালে লেবার অ্যাক্ট 2006, যেটা after a long discussion with the employer and the worker, the Parliament of People's Republic of Bangladesh enacted the Bangladesh Labor Act 2006 on 11th October 2006. Before the new act, there were more than 50 labor laws applicable in Bangladesh.
সো 50টার মতো আইন ছিল যেটা আমাদের অ্যাপ্লিকেবল ছিল। সো সেইগুলোকে আহ একত্রিত করে আমার তখন একটা একটা আইনের মধ্যে একটা 2006 এর রিপ্লেস করা হলো। এবং লেবার অ্যাক্ট 2006 ওয়াজ অ্যামেন্ডেড জুলাই 15 2013-তে এটা কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেটা গ্যাজেট আকারে পাবলিশ করা হয়েছিল 22 জুলাই 2013 সালে। তো 6 সালের লেবার অ্যাক্টটা 2013 সালে কিছুটা আমাদের আহ আবার অ্যামেন্ডমেন্ট করে গেজেট আকারে পাবলিকেশন করা হয়েছে। তো আপনি দেখেন এই যে প্রথম শুরু হয়েছিল 1881 সালে, যেটা লেবার অ্যাক্ট বলা হয়। তারপরে যে 2006 সালে, যেটা আবার অ্যামেন্ডমেন্ট করেছে 2013 সালে। এটা আপনার লেবার অ্যাক্টের একটু ব্রিফ হিস্টরি বলি, সেটা কভার করা হয়। সো 1-2 যেটা একদম আমরা জানি যে শুরুতে যেটা থাকে সেটা টাইটেল অফ দা অ্যাক্ট। সো আমরা এই টাইটেলটা বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 নামে পরিচিত হবে। ঠিক আছে, যেটা আবার অ্যাপ্লিকেবল ইমিডিয়েটলি, মানে যেটা পাস হয়েছে সেদিন থেকে এটা বলবৎ আর কি। এরপর আমরা যেটা কভার করবো সেটা অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য অ্যাক্ট। মানে আমরা যখন কোনো আইন সম্পর্কে পড়ি, বা আপনারা যখন আহ কোনো অ্যাকাউন্টিং আইএস পড়বেন বা আইএফআরএস পড়বেন, তখন যে কোনো আইনটা আসলে এর স্কোপটা কতটুকু, মানে কি কি কাভার করবে, সেখানে দেখবেন যে যে সাধারণত আমরা জানি স্কোপটা কাভার করবে, সেটা মানে কি আমরা কি কি করতে পারবো। কিন্তু আইনে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় প্রায় সব আইনেই একই কথা বলবে, যে এক্সেপ্ট কথা বলবে, যে বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 শ্যাল নট বি অ্যাপ্লিকেবল ইন দ্য ফলোইং কেস। মানে যখন আমি বলতেছি যে আমার এইটা অ্যাপ্লিকেবল হবে না, তার মানে এর বাইরে যা কিছু থাকবে সবই আমার এই আইনের দ্বারা অ্যাপ্লিকেবল হবে। আপনি দেখবেন যেমন আইএস পড়বেন বা আইএফআরএস, অবশ্যই আপনারা পড়বেন সাবসিকুয়েন্টলি, বা অলরেডি পড়েছেন বা পড়বেন যারাই, দেখবেন যে স্কোপের মধ্যে অবশ্যই মানে সাধারণত থাকে যে শ্যাল নট অ্যাপ্লিকেবল ইন দ্য ফলোইং কেসেস। তার মানে কি, যে আমি বলতেছি এটা এটার মধ্যে আইনের মধ্যে আসবে না, তার মানে কি এর বাইরে যা কিছু থাকবে এভরিথিং উইল বি কভার্ড বাই দিস ল। সো প্রথমে যেটা বলতেছে অফিসেস অফ আন্ডার দ্য গভর্নমেন্ট, যদি কোনো সেটা গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশন হয় তাহলে সেইটা এই আইনের মধ্যে আসবে না। সিকিউরিটি প্রিন্টিং প্রেস, যেমন আমাদের সিকিউরিটি প্রিন্টিং প্রেস বলতে ওই যে বিজি প্রেস যেটা বলতেছি, এটা আমাদের এই 2006 এর লেবার অ্যাক্টের আন্ডারে আসবে না। অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ, আর্ম ফ্যাক্টরিজ যদি বলি, যেমন অস্ত্র কারখানা যেটা আমরা বলি, সেই কারখানাটা এস্টাবলিশমেন্টটা আমাদের এই আইন দ্বারা কভার করবে না। ডিতে বলছে এস্টাবলিশমেন্ট ফর ট্রিটমেন্ট অর কেয়ার অফ সিক ইনফ্যান্ট এজ destitute, mentally disabled orphan, হ্যাঁ, abandoned child and widow and deserted women which are not run for profit or gain। যদি আমরা কোনো মানে পাবলিক চ্যারিটি নিয়ে যদি কোনো কাজ করি, ইনফ্যান্টদের নিয়ে কোনো কাজ করি, ওল্ড পিপুলদের নিয়ে কাজ করি, হ্যাঁ, বা অরফানেজদের নিয়ে কাজ করি, যেটা রান করা হয় নট ফর প্রফিট, চ্যারিটি পারপোসে করা হয়, তাহলে দাতব্য হিসেবে করলে এটা এই স্কোপের মধ্যে এই আইনের দ্বারা আসবে না। তার মানে অন্যগুলো আসবে। তাহলে আমি প্রথমে দেখলাম গভর্নমেন্ট, বিজি সিকিউরিটি দেখলাম, অস্ত্র কারখানাতে অর্ডন্যান্স ফ্যাক্টরিজ দেখলাম, অথবা নন ফর প্রফিট অর্গানাইজেশন যদি হয়, তাহলে সেটাও আমাদের এই আইনের মধ্যে 2006 এর লেবার একটা আমাদের প্রযোজ্য হবে না। ইতে বলতেছে shops and install in any public exhibition or show which deal in retail trade which is subsidiary to the purpose such exhibition or show। যদি শুধু একটা এক্সিবিশন বা শোতে, পাবলিক এক্সিবিশনে পার্টিসিপেট করার জন্য যদি কোনো ট্রেড বা কোনো অর্গানাইজেশন করা হয়, তাহলে সেটাও আমাদের আসবে না। মেলা উপলক্ষে বা ট্রেড শো বা ট্রেড ফেয়ারের জন্য যদি কোনো স্টল দেওয়া হয়, তাহলে সেটাও আমাদের আসবে না। shop are installed in a public fair or bazaar for religious or charitable purpose। যদি আমি কোনো বাজারে বা পাবলিক ফেয়ারে যেমন যদি পার্টিসিপেট করি, তার পারপোসই হবে রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল পারপাস, তাহলে আমাদের এটা এই স্কোপের মধ্যে আসবে না। রান নট ফর প্রফিট অর ইন্টারেস্ট, এডুকেশনাল, ট্রেনিং আর রিসার্চ ইনস্টিটিউট। সো নন ফর প্রফিট তো আমি আগেই বলেছি। ইন্টারেস্ট, এডুকেশনাল যদি হয়, ট্রেনিং এবং রিসার্চ ইনস্টিটিউট হয়, তাহলে আমার এই লেবার অ্যাক্টের আন্ডারে আসবে না।
হোস্টেল, মেসেস, হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার নট মেইনটেড ফর প্রফিট অর গেইনস। যদি আমার এই ধরনের কোনো কিছু নট নট ফর প্রফিট ডায়াগনস্টিক সেন্টার বা clinic, তাহলেও আমাদের এই চ্যাপ্টারটা কভার করবে না। In respect of chapter 2, any shop or commercial or industrial establishment owned and directly managed by the government, where the worker are governed by conduct rules applicable to government servant. যদি কোনো একটা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট হতে পারে বা যদি ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট হতে পারে, যেটা কন্ট্রোলড অ্যান্ড ম্যানেজড বাই দ্য গভর্নমেন্ট যদি হয়, তাহলে লেবার অ্যাক্টটা এখানে প্রযোজ্য হবে না। তারপরে বলতেছে যে ওয়ার্কার্স হুজ রিক্রুটমেন্ট or of service are governed by law rules make under Article 6 Constitution except for personnel, যেমন ওয়ার্কার্স এমপ্লয়েড বাই, যদি ধরেন যে রেলওয়ে ডিপার্টমেন্ট, পোস্ট অফিস, টেলিগ্রাফ, এই যে ডিপার্টমেন্ট গুলো হচ্ছে, এগুলো সব তো কি রেলওয়ে, পোস্ট অফিস, হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ রোডস অ্যান্ড হাইওয়ে, এইগুলো তো হচ্ছে গভর্নমেন্ট ওন প্রপার্টি, গভর্নমেন্ট ওন্ড হচ্ছে ডিপার্টমেন্ট। এগুলোর ক্ষেত্রেও কিন্তু এগুলো আপনার লেবার একটা প্রযোজ্য হবে না। তারপর ওয়ার্কার্স এমপ্লয়েড ইন অ্যান এস্টাবলিশমেন্ট মেন্টর ইন ক্লজ হচ্ছে BCDF, but workers other than teachers employed by university shall not be subject. সো যদি ইউনিভার্সিটি হয়, তাহলে ইউনিভার্সিটিটাও আমাদের এখানে এই সেগমেন্টে আসবে না। সিম্যান এক্সেপ্ট ফর দ্য পারপোজ অফ দিস চ্যাপ্টার, যদি কোনো নাবিক হয়, মানে সিম্যান যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হবে না। ওশান গোয়িং ভ্যাসেল যদি হয়, ওশান গোয়িং ভ্যাসেলের ক্ষেত্রে আমাদের এটা আসবে না। এগ্রিকালচারাল ফার্ম হোয়ার লেস দ্যান 5 ওয়ার্কার্স আর নর্মালি এমপ্লয়েড, এখানে এগ্রিকালচার ফার্মে কিন্তু বলে দিয়েছে যেখানে আমাদের 5 জনের কম যদি আমাদের এমপ্লয় হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আসবে না। ডোমেস্টিক সার্ভেন্টের কথা বলা হয়েছে, এবং লাস্টে যে কথা বলে এস্টাবলিশমেন্ট রান বাই ওনার উইথ দ্য এইড অফ মেম্বার্স অফ হিজ ফ্যামিলি আর উইদাউট এমপ্লয়িং আর হায়ার্ড লেবার। যদি এমন কোনো এস্টাবলিশমেন্ট করা হয় যেটার মালিক এবং যেটা পরিচালিত হয় ওই পরিবার সদস্য দ্বারা, হ্যাঁ, উইদাউট এমপ্লয় এনি হায়ার্ড লেবার, যদি বাইরের কোনো লোক না যায়, মানে নিজেরাই চালায়, এখানে বাপ এস্টাবলিশ করছে, সন্তান বা তার দাদার প্রতিষ্ঠান নিজেরা চালায়, ওই ফ্যামিলি মেম্বাররা চালায়, তাহলে সেক্ষেত্রেও আমাদের এই লেবার অ্যাক্ট 2006টা মানে কমপ্লাই করবে না, মানে প্রযোজ্য হবে না। সো আমরা এ থেকে পি পর্যন্ত দেখলাম। একটা মোটা দাগে যদি বলি, গভর্নমেন্ট কথা বললাম, নন ফর প্রফিটের কথা বললাম, তারপরে চ্যারিটেবল যদি কোনো পারপাসের ক্ষেত্রে, গভর্নমেন্ট বা গভর্নমেন্টের অটোনোমাস যদি বডি যদি কোনো কিছু থাকে স্ট্যাটুটে, সেটা আমার রিলেক্টেড আন্ডারে পড়বে না। সো এখানে আজকে কি ডেফিনেশন শুরু করব? মানে আমার কাছে মানে ডেফিনেশন অনেক বড় একটা চ্যাপ্টার, 37 বাজে অলরেডি। দেখি নেক্সট ক্লাসে শুরু করবে কিনা। স্যার নেক্সট ডে করলে ভালো হয়। স্যার আমাদের তো ক্লাস আছে, স্যার আমাদের ক্লাস আছে তো 7:45 45 ক্লাস আছে না? আরেকটা ক্লাস তো স্যার। হ্যাঁ ফ্রাইডের দিনও কি আপনাদের 7:45 ক্লাস থাকবে? আচ্ছা, ঠিক আছে। আমি মানে যাই হোক, আমি 12টা লেকচার বা যদি একটা লেকচার বেশি লাগে চেষ্টা করবো, নাহলে আমি 12টা লেকচারের মধ্যে মোটামুটি একটা কনসেপ্ট হইতে শেপ দিয়ে দিব আর কি। হ্যাঁ, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে। আর আই এম সরি, আবার হচ্ছে সরি যে আপনাদের একটু প্রেশার হয়ে যাবে, কারণ ডিউ টু আনএবল সার্কামস্টেন্সেস আমি প্রায় 10-12 দিন ক্লাস নিতে পারি নাই। আর স্যার যদি ইটস কোনো ওকে। কনফিউশন থাকে তাহলে আমি ক্লিয়ার করবো। হ্যাঁ, আর আপনারা সাথে সাথে পড়েন, একটু চোখ বুলান, নাহলে কিন্তু ভুলে যাবেন আর কি। হ্যাঁ, লয়ের একটু সাইমultaneously বইয়ের সাথে কানেক্টেড থেকে। সো থ্যাংক ইউ ফর জয়নিং ফর টুডেস ক্লাস। থ্যাংক ইউ। সো ফ্রাইডের দিন করে দেখা হবে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।